परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितमौक्तिकं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलं धनञ्जयं वसुधामं श्यामलं पीतवसनं द्विभुजं वेणुहस्तं च गोपवेशं धरं भजे बरहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेर्ण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছাই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরম শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতায় মুর্শিদানাথ হরি হরি। श्री श्री गौर राधारंगने আমরা সকলে সমবেত হয়েছি। গৌর রাধার চরণে আমার অনেক পবিত্র নাম। আমাদের মুখে আমরা পেয়েছি মহাপ্রভু অন্তলীলা অর্থাৎ প্রেমময় লীলার যে ক্ষেত্র, সেই লীলাচলের শ্রেষ্ঠ দুই মহান আমাদের সুবলদাসজি আছেন, গৌর বিহারের মহন্ত আছেন, সিদ্ধপ্রকল্পের মহান্ত মহারাজ এখানে উপস্থিত আছেন। জন্মস্থান মন্দিরের শ্রীধাম নবদ্বীপের জন্মস্থান মন্দিরের মাননীয় মহন্ত এবং নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের সাধারণ সম্পাদক শ্রী অদ্বৈতদাস সরকারী মহারাজ উপস্থিত আছেন। মহাসচিব বলদেব মন্দিরের প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী মহোদয় উপস্থিত আছেন। গৌরীয় বৈষ্ণব সমাজের সহসম্পাদক প্রভুপাদ দুঃখিত সহসভাপতি শ্রী শ্রী রাধাবিনোদ ঠাকুর গোস্বামী মহোদয় আছেন। নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের যুগ্ম সম্পাদক রাধা গিরিধারী মন্দিরের আমাদের সদা হরিদাস বাবা মহাশয়
এখানে আমরা সমবেত হয়েছি নবদ্বীপ এবং নীলাচলের মধ্যে একটা গ্রন্থি বন্ধনের উদ্দেশ্যে। কারণ দুটি হচ্ছে গৌর লীলাভূমির মুক্ত স্থান। সন্ন্যাসের পূর্ববর্তী ক্ষেত্র হচ্ছে নবদ্বীপ, সন্ন্যাসের পরবর্তী ক্ষেত্র হচ্ছে নীলাচল। অর্থাৎ সমগ্র মহাপ্রভুর জীবনকে সূত্রীকরণ করতে হলে আমাদের এই দুই ক্ষেত্রে একীভূত হওয়াটা একান্ত প্রয়োজন। নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজ সমস্ত গৌরীয় সম্প্রদায় শ্রীপাদগুলি সমস্ত গৌরব ক্ষেত্রগুলিকে একসাথে একীভূত করা এবং সংঘবদ্ধ করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই বিশেষ এবং খুব গুরুত্ব নিয়ে প্রচেষ্টা এগিয়ে নিয়ে চলেছে। শ্রীধাম পুরী অর্থাৎ লীলাচল নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের এই বন্ধনের প্রয়াস বহুদিন ধরেই চলছে, আরও প্রচেষ্টা হয়েছে। সেই বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ আমরা একসাথে বসেছি। তাদের কাছে প্রার্থনা এই বিষয়ে। এখন প্রয়োজন কি? আমাদের সংঘবদ্ধতার প্রয়োজনীয়তাটা কোথায়? দুদিন পরপরই আমাদের সম্প্রদায় বেশ গুরুত্বপূর্ণ বিতর্ক এবং অপবাদের মধ্যে আমরা সচেতন নই যে সম্প্রদায়ে আমরা আছি, যে ভাবধারাকে আশ্রয় করে আমরা এগিয়ে চলেছি, যার চরণাশ্রয় করে আমরা আমাদের জীবনকে সার্থক করছি, সেই শ্রীমৌর সুন্দরকে কি আমরা সত্যই হৃদয় থেকে ভালোবাসতে পেরেছি? মনে হয় না। এই কথা বলছি কেন? কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যে একজন আমাদের আকর্ষ নিয়ে আমাদের প্রিয়েশ্বর শ্রীমতী রাধারানী নিয়ে কোনো মন্তব্য করছে, অশ্লীল মন্তব্য করছেন, অথচ আমরা কোনো প্রতিবাদ করি। এই যে আমাদের ভালোবাসা আমাদের ইষ্টের প্রতি, কদিন আগে হঠাৎ করে আরেক বিতর্ক সম্মুখীন, সেটা কি না মহাপ্রভুর আবির্ভাব করে মহাপ্রভুর জন্মস্থান। বড় দুর্ভাগ্যের বিষয়, কোনো হিন্দি বা অন্য ভাষার কোনো সিরিয়াল বা সিনেমা দেখলে যদি সেটা ধর্মীয় হয়, সেই পরিচালকেরা অনেক পড়াশোনা করে তারপর করে। হিন্দি রামায়ণ, হিন্দি মহাভারত দেখুন, শেষে গিয়ে দেখবেন যে তারা কোন কোন গ্রন্থকে অনুসরণ করে এই সিরিয়ালকে নির্মাণ করেছেন।
অথচ বঙ্গদেশে এই কিছুদিন পূর্বে, বেশ কয়েক বছর আগেও মহাপ্রভু তার একটি সিরিয়াল হয়েছে মহাপ্রভুকে নিয়ে। সেই সিরিয়ালকে দেখে মহাপ্রভু ভগবত্তার বিষয়ে অনুভব হয় না, যেন সাধারণ একজন মানুষ। আমরা ওই সিরিয়াল থেকে এটাই পরিচালক প্রমাণ করতে চেয়েছেন যে একজন ভালো মানুষ, ভালো মানুষ, ভগবান নয়। আমাদের ইষ্ট নিয়ে এইগুলো আমরা সপ্তাহের পর সপ্তাহ দেখে গিয়েছি, কোনো প্রতিবাদ করে। অথচ কদিন আগে সম্প্রদায়ের কথা যখন বলছি, কদিন আগেই এই রিসেন্ট একটা সিরিয়ালে রানী রাসমণি নিয়ে কোনো একটা বিতর্কিত বিষয় দেখানো হয়েছে, সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ জানিয়েছে, এমনকি কোর্টের চিঠি পর্যন্ত পাঠিয়েছে তারা, যে রানী রাসমণি নিয়ে এই ভূতত্ব কেন পরিবেশিত হচ্ছে। অথচ মহাপ্রভু সিরিয়ালকে আমরা সপ্তাহের পর সপ্তাহ দেখে গিয়েছি। অতি সম্পর্কিত আগে আরেক পরিচালক, তিনি নিজেকে অনেক পড়াশোনা করেছেন বলেন, কিন্তু তিনি এই মহাপ্রভু আবির্ভাব করেন শ্রীধাম মায়াপুর বলছেন। মায়াপুর সঙ্গে শ্রীধাম হলেন আমার জানা নেই। আমাদের আচার্যদেবের কৃপায়, গুরু পরম্পরার কৃপায় যতটুকু অধ্যয়ন করেছি, নরহরি চক্রবর্তী মহাশয়ের ভক্তি রত্নাকথা আর কোথাও মহাপ্রভুর আবির্ভাব, অর্থাৎ মহাপ্রভুর সমকালীন যে যে গ্রন্থগুলি আছে, কি কিছু পরে যে যে গ্রন্থগুলি আছে, যেমন 8টি গ্রন্থ আছে, তার একটির মধ্যেও মহাপ্রভুর আবির্ভাব করে মায়াপুর এই শব্দটিরও উল্লেখ হয়। এই শব্দটিরও উল্লেখ নেই, অথচ আজকে একজন পরিচালক এসে তিনি ওই শ্রীধাম মায়াপুরকে মহাপ্রভুর আবির্ভাব স্থলী বলে প্রমাণ করতে চাইছেন। কে বা কারা বা তাদের প্ররোচনায় উনি এটি করছেন সেটা তার ব্যাপার, কিন্তু বিষয়টা তো আমাদের। নবদ্বীপবাসী রূপে যারা গৌর ভালোবাসেন তারাই নবদ্বীপবাসী, যারা নবদ্বীপে আছেন তারা শুধু নবদ্বীপবাসী না, আমি সেটা মনে করি। যারা শ্রী গৌর চরমাশ্রী জন, যারা গৌরকে ভালোবাসেন, প্রত্যেকেই নবদ্বীপবাসী। সেই সকল নবদ্বীপবাসীর ক্ষেত্রে এটা একটা বিশেষ আঘাতের বিষয়, অসম্মানের বিষয়, ইষ্ট অবমান। তার আবির্ভাব স্থলে নিয়ে বিতর্ক মানেই কিন্তু ইষ্ট অবমান। যে আমি আমার ইষ্টের আবির্ভাব স্থল সম্বন্ধে বিরাটগ্রস্ত, কনফিউজ। আমি নিজেই জানি না তিনি নবদ্বীপে না মায়াপুরে আবির্ভূত হয়েছে। তা গ্রন্থাদিটা আমরা দেখেছি নবদ্বীপ, তারপরেও এই ধরনের সাহস হয়, স্পর্ধা হয়। আর এই স্পর্ধার কারণ হচ্ছে আমাদের চুপ থাকা, প্রতিবাদ না। মুখে যদি শক্ত প্রতিবাদের মুখে পড়ে, তাহলে এই সমস্ত বিতর্ক আজ থেকে বহু বছর আগে স্তব্ধ হয়েছে। প্রথম যখন এই বিষয় বিতর্ক উত্থাপন হয়েছিল, তখনই এটা স্তব্ধ হয়েছে। এই বিষয়টার স্টার্টিং তো আজকে নয়, 1936-এ হয়েছে। যেদিন থেকে ওখানে মায়াপুর নামক পোস্ট অফিসটি স্থাপন করে সেখান থেকে ঘোষণা করা হচ্ছে এটা মহাপ্রভুর আবির্ভাব 1936। আজকে সেদিনই যদি অতি শক্ত ছিল প্রতিবাদ যে ছিল না তা নয়। তারপরে আমাদের নবদ্বীপের ভূমিপুত্র কান্তিচন্দ্র রানী মহাশয় তার গ্রন্থে
তিনি প্রথমে শক্ত প্রতিবাদ করেছেন, তারপরে একটি গ্রন্থে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন না, প্রমাণ করেছেন যে মহাপ্রভুর আবেগ কোথায়। কিন্তু সঙ্গে সংবাদ বোধ হয় তখন ভালো ছিল, নাহলে তখন এটা শেষ হয়ে যায়, অঙ্কুরের বিনাশ হয়ে যায়। আজ এটা মহিলুহ হয়ে গেছে। আর এই মহিলুহকে, এই সমস্ত মহিলুহগুলোকে স্তব্ধ করতে, ছিন্ন করতে, বিনাশ করতে আমাদের এই সমস্ত গৌড় সম্প্রদায় একসাথে চলতে হবে। এই কারণে নবদ্বীপ গৌড় বৈষ্ণব সমাজের এই উদ্দেশ্য। এই ব্যাপারে আমাদের সহসভাপতি রাধাবিনোদ ঠাকুর গোস্বামী তিনি বিশেষ উদ্যোগী, বিশেষভাবে তিনি কাজ করছেন। আরো যারা আছেন তারাও কাজ করছেন, সকলেই কাজ করছেন। তা এই উদ্দেশ্যে আজকে আমরা বসেছি আমাদের নীলাচলের যিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজে মুক্ত আমাদের সুবল দাসজি মহাশয় তিনি এখানে উপস্থিত। তার সাথে আগে আমার ফোনে কথা হয়েছে। তারপরে মুখোমুখি আলোচনার একটা বিশেষ প্রয়োজন ছিল বলে আজকে এই সকল মিলে সমবেত হয়েছে। তা আমি আমাদের গৌড় বৈষ্ণব সমাজের আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, হ্যাঁ, যে আসুন গৌড় বৈষ্ণব সমাজের সঙ্গে নবদ্বীপ গৌড় বৈষ্ণব সমাজ এবং নীলাচল ক্ষেত্রে গৌড় বৈষ্ণব সমাজ আমরা একসাথে করছি। নবদ্বীপ গৌড় বৈষ্ণব সমাজের সঙ্গে নীলাচল গৌড় বৈষ্ণব সমাজকেও আমরা এক করে দিই, তাহলে আমাদের ভবিষ্যতের পথ চলাটা সুগম হবে। এই বিষয়ে আমি আমাদের মহাসচিব আছেন, আমাদের সম্পাদক মহাশয় আছেন, আমি প্রথমে আহ্বান করছি অদ্বৈতদা আমাদের সম্পাদক মহাশয়কে, তিনি আবেদন জানান তার কিছু বক্তব্য রাখেন। जय निताई, जय गौर। मंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वैष्णव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সকল বৈষ্ণব চরণে করি দণ্ডবোধ। সকলে পদধূলি দেহ মস্তকে আমার। প্রথমে আমি দণ্ডবোধ প্রণাম জানাই বিগ্রহদয় ভঙ্গি এবং তার সঙ্গে আমার নিত্যানন্দ বংশগতাংশ প্রভুপাদ প্রেম গোপাল প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী চরণে দণ্ডবোধ জানাই। নিত্যানন্দ বংশগতাংশ প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী চরণে দণ্ডবোধ জানাই এবং দণ্ডবোধ জানাই সিদ্ধ গোকুলের মহন্ত মহারাজ শ্রীনাথদার চরণে এবং আমার অতি কাছের এবং প্রাণের ছোটবেলার বন্ধু পুরী সন্ত সমাজের সাধু সমাজের প্রেসিডেন্ট এবং আরও বিশেষ আমরা যারা পুরী গেছেন নিশ্চয়ই গৌড় বিহার দর্শন করেছেন, সেই গৌড় বিহারের প্রাণ প্রতিষ্ঠা আমাদের সুবলদা দাদার চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। অনেক কাজ করেছেন, মানে কি বলবো, মুখে বলার মতো নয়। উনি পুরীতে যে সমস্ত কাজ করেছেন ধন্যবাদ জানাই আমাদের ধনঞ্জয় পণ্ডিতের বংশগতাংশ রাধাবিনোদ ঠাকুর গোস্বামী চরণে দণ্ডবোধ জানাই এবং আমি আরো দণ্ডবোধ জানাই। আমার ডান দিকে বসে আছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের যুগ্ম সম্পাদক আমাদের সদারিদার চরণে। যাক, আমাদের কাছে পরিচয়টা বড় নয়, আমাদের কাছে কর্মটা বড়। সঙ্গ শক্তি কর যুগে, এটা একটা পুরাণের কথা আছে
যখন বেন রাজা খুব অত্যাচার শুরু করলেন, অত্যাচারে সমস্ত প্রজাগণ, সমস্ত সাধুগণ অতিষ্ঠ হয়ে গেল। এখন তারা চিন্তা করলেন যে এর একটা প্রতিকার করা দরকার। তো এখন সে বেন রাজার বিরুদ্ধে একটা প্রতিকার হল। সমস্ত সাধু সন্ত মহাত্মাদের দিকে ডাকা হলেন। তারা বললেন যে দেখো, তুমি এ কি করছো, তুমি তো অত্যাচার করছো। এই নিয়ে অনেক আলোচনা সভা অনেক কিছু হলো, কিন্তু তিনি মানতে নারাজ। একটাই কথা, আমার খাচ্ছ, আমার করছো, আমার রাজ্যে বাস করছো, তুমি আমার ভজন করবে না? কোথায় কোথায় কে ভগবান তার ভজন করবে? ও চলবে না। আমার রাজ্যে খাচ্ছ, আমার করছো, আমার ভজন করতে হবে। আমি খুব সংক্ষেপে কথাটা বলে যাচ্ছি। তখন সমস্ত সাধু মহাত্মাগণ খুব অতিষ্ঠ হয়ে গেল যে কি, আমরা তোমার খাচ্ছি, আমরা তোমার পাচ্ছি বলে সাধুরা হুঙ্কার দিলেন। ব্যাস, সেই হুঙ্কারে বেন রাজা শেষ হয়ে গেল। তাহলে আমাদের অহংকারে অহমিকা কোথায়? আমাদের সবটাই, বিশেষ করে আমাদের ধর্ম যে জিনিস এবং তার উপর উপর যে সমস্ত ক্রম আছে, আমাদের সেটাকে প্রত্যেকেই কিন্তু মেনে চলতে হবে। এই যে সঙ্গ শক্তি আজকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজ আমাদের যখন হলো, তারপর থেকেই আমাদের বহুবার প্রেম গোপাল গোস্বামী ওনার আমাকে বারবার বলেছেন যে অদ্বৈতজি, এটা আমরা পুরী এবং বৃন্দাবন একত্রে আমরা যেন মিলিত হতে পারি, সমস্ত সাধু যেন আমরা এক ছত্র ছায় আসতে পারি। এবং গত বছর আমাদের রাধারানী রাজ্যাভিষেক যে তিথি, অনন্ত চতুর্দশীর পরের দিনের তিথিতে আমাদের বৃন্দাবনে সারা 84 কোষ সাধু মহাত্মা সকলে এসে আমাদের ওমরাও গ্রামে সেই রাধারানী রাজ্য অভিষেকের উপলক্ষে আমাদের সমস্ত সাধু সন্তদের মিলিত হয়েছিলেন। এবং তাতে আমাদের বৃন্দাবন এবং নবদ্বীপ বৈষ্ণব সমাজ এবং বৃন্দাবন বৈষ্ণব সমাজ আমরা প্রায় একটা জায়গায় একটা ছত্র ছায় আমরা আসতে পেরেছি। এবং ওনারাও খুবই আনন্দিত এবং খুবই আগ্রহী, না আমাদের এইভাবে চলতে হবে। তারপরে উনি বারবার বলেছেন যে আমাদের পুরীতে যারা আছেন, তার দিকেও নিয়ে যেন আমরা একসঙ্গে বসতে পারি এবং একই ছত্রছায়ায় চলতে পারি। দেখুন, পুরীতে আমাদের অতি কাছে, মহাপ্রভু 24 বছর নবদ্বীপ, 24 বছর পুরী। তাহলে আমরা তো সেটাই, এখানে আমরা তো আলাদা নয়। এই মহাপ্রভু আর ওই মহাপ্রভু, আজকে দুই মহাপ্রভু এক, আজকে আমরা একই জায়গায় এসেছি। অতএব এটা তো আমাদের সর্বপ্রথম কর্তব্য। এবং আমাদের যিনি পুরীর সুবল দাসজি সন্ত সমাজের সভাপতি, কি বলবো, ওনার মানে ক্ষমতার শেষ নেই, এটা বলতে নাই, মানে বড় কথা বলা হয়। বিশেষ করে ছোট থেকে দেখছি, আজ প্রায় 45 বছর থেকে দেখছি। মানে আমিও তখন পুরীতেই থাকতাম। হরিদাস ঠাকুর মঠে আমাদের যিনি মহারাজ ছিলেন, নিতাইব্রত দাস বাবা মহারাজজি, আমারই গুরু মহারাজ, আমার দীক্ষা গুরু না হলেও আমার শিক্ষা গুরু। এবং তাকে মানে আমার এই বৈষ্ণব জগতের যা কিছু তারই চরণ কৃপায় আমি পেয়েছি। সেই থেকে ওনাদের সঙ্গে আমাদের পরিচয়। তো ওনারা নিতাই কাকা বলতে, মানে নিতাইদা বলতে কুণ্ঠিত বোধ হতেন না। এবং এক বেলা যদি না আসতেন, এই সুবলদাজি কেন আসেনি ডাকো তো, শ্রীনিবাস কেন আসেনি তাকে ডাকো তো, মানে এইরকম আমাদের মধ্যে একটা প্রাণের সঞ্চার ছিল। একবেলা যদি দেখা না হতো, আমরা সবাই যেন উৎকণ্ঠার মধ্যে থাকতাম। সেরকম আবার আমরা সেরকম একটি জায়গায় ফিরে এসেছি এবং ফিরে আসতে চাই। আমরা যেন মহাপ্রভুর আদর্শ নিয়ে আজকে আমরা এই নবদ্বীপ এবং পুরী সমস্ত সন্ত সমাজ, সমস্ত ভক্ত মিলিয়ে যেন আমরা একই ছত্র ছায়ায় চলতে পারি। এর আগে যেটা আমাদের বললেন প্রেম প্রভু, সবসময় আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মহাপ্রভু তো করেছেন, তিনিও কাজী দলন করেছেন এবং কত কত অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। এবং আমাদেরও সেটাই কর্তব্য যে কোনো কিছু আমাদের মধ্যে যদি ঘাত প্রতিঘাত আসে, সেই ঘাত প্রতিঘাত বিরুদ্ধে আমাদের প্রতিকার করতে হবে।
সব যুগে তো সব করে গেছেন। রামচন্দ্র কি না করেছেন, কৃষ্ণ ভগবান কত অসুরকে বধ করেছেন, ভাবতে পারা যায় না তিনি কত অসুর কিভাবে তিনি বধ করেছেন। কিন্তু মহাপ্রভু বললেন কি, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কালে না মানিব, হরিনামে চিত্ত শুদ্ধ পরিবেশ করিব সবার। ওতে আমরা সেইভাবে সেই মহাপ্রভুর আদর্শ নিয়ে, সেই মহাপ্রভুর মতৈক্য নিয়ে আমরা যেন চলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা প্রতিকার করতে পারি, এবং সাধু সন্ত ভক্তবৃন্দ তারা যেন একটু স্বাচ্ছন্দ্যে তারা ভজন করতে পারে, এবং মঠ মন্দিরগুলো যেন সুন্দরভাবে তারা তাদের আদর্শ নিয়ে চলতে পারে, এটুকুই আমাদের আলোকপাত করতে হবে। আপনাদের সকলের চরণে ধন্যবাদ জানিয়ে আমি এইটুকু বলি আমি শেষ করছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গৌর। আমি প্রার্থনা করি গৌরী বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভাত ঈশ্বর কৃষ্ণ মহাশয়কে কিছু বক্তব্য জয় সচ্চিদানন্দ, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনা নদিয়া বিহারী। আমরা চেষ্টা করি সবাই মিলে ভার করে সভা করতে, নিজেদেরকে উদ্বৃত্ত করা এবং সবাইকে নিয়ে চলার যে ভার কম বেশি সবাই মিলে চেষ্টা করা হচ্ছে, নিরন্তর হয়ে চলছে। এখনো এর কোনো ওষুধ খেলে যেমন রোগ সারে, এর ফিডব্যাক ইংরেজি ভাষা চলে আসছে, এখনো সেভাবে পাওয়া যাচ্ছে। তবে পাওয়া যাচ্ছে না বলে হাল ছেড়ে দিয়ে যদি বসে থাকি তাহলে হবে না, পাওয়ার দিন যাবে। কারণ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা যে সম্পর্কগুলো জং পড়েছিল, সেই সম্পর্কগুলো জং পড়াগুলো ধীরে ধীরে ছাড়ছে। আমরা সবাই সবাইকে চিনতে শিখছি, বুঝতে শিখছি, অনুভব করতে শিখছি, সম্মান দিতে শিখছি। আগে আমরা সেটা এতটা জানতাম। আমি মনে করতাম আমি অমুক, আমি এই, আমি সেই। তার জন্য আমি আত্মাভিমান নিজেকে হারিয়ে ফেলেছি, যার কারণে কারোর সঙ্গে সংযুক্তিকরণটা সেইভাবে হয়ে ওঠে। গৌড়ীয় বৈষ্ণব সমাজের ব্যর্থতার ঠিক এই জায়গাটা। আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি, কিন্তু আমরা কেন করতে পারি না, কেন করছি না বুঝতে পারি। ইতিপূর্বে ভজগৌরাঙ্গ একটা চ্যালেঞ্জ দিবি না একটা সিনেমার মধ্যে, ভজগৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। কিভাবে গানটা এসেছিল, কেমন ভাবে কে করেছিলেন সেটা আমি জানি না, কিন্তু এটা জানি ভোরবেলায় গঙ্গা তীর দিয়ে করতাল বাজিয়ে যখন গানটা করতে করতে চলে যান, তখন যেন সেই ভাবনাটা মনের মধ্যে সঞ্চারিত হয়। আহা, এই তো সেই গৌরভূমি, এই তো সেই আমার শ্রীমান মহাপ্রভু লীলাক্ষেত্রগুলি। আহা, কি অপূর্ব! সেই গানটাকে দিয়ে বিকৃত করে যখন সিনেমাটা চালু হল, এবং অত্যন্ত দুর্ভাগ্যক্রমে নবদ্বীপের শ্রীগুরু টমিজে সেটা চলছে। অদ্বৈতদাকে তখন আমি চিনতাম না। জন্মস্থানের মহন্ত মহারাজ
এরকম কিছু জানতাম না, এবং কম বেশি দু একজন ছাড়া কাউকে চিন্তা না। কিন্তু যখন আমরা কম বেশি সবাই একটা প্রতিবাদ প্রতিরোধ করব বলে জড়ো হলাম, সেখানে গিয়ে দেখলাম অদ্বৈতদা উপস্থিত। তখন তাদের সঙ্গে সদাহরিদা উপস্থিত। এই দুজনা বৈষ্ণবদের পক্ষ থেকে সেই সময় একটা অনন্য ভূমিকা পালন করেছিল, এবং অস্বীকার করা যাবে না, বিকালে যখন জনজোয়ারে হল পরিপূর্ণ শো চালাতে দিচ্ছি না, আমরা দুটি 4-5 লোক, আমাদের যদি তারা কোনোভাবে আক্রমণ করতো আমরা পিছু হতে বাধ্য হতাম। কিন্তু মহাপ্রভুর কৃপা, তার করুণা ধারায় এই দুজন বৈষ্ণব, ভাগবত গোস্বামী প্রভু সেদিনটা ছিলেন, নবদ্বীপ গোস্বামী প্রভু ছিলেন, কম বেশি সবাই আমরা চেষ্টা করি, পরে তারা সরি চেয়েছে মিথ্যা। আমরা একটা পরিক্রমা বার করেছিলাম, সেটাতে সবার সহযোগিতা আমরা পেয়েছিলাম। হয় কিন্তু হয়ে কোথায় যেন একটা অজ্ঞাত কারণে স্তব্ধ হয়েছে। যদিও বা কোর্ট কেস পর্যন্ত গিয়ে ওই গানটা ওইভাবে করার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন স্ক্রিনের মধ্যে। তাই যাই হোক, সে তো গেল। তারপরে একটা একটা করে ক্রমবর্ধমান ভাবে আমাদের বৈষ্ণব ধর্মের উপর একটা আঘাত আসে। অনুকূল ঠাকুরকে নিয়ে কোনো কথা হচ্ছে, রামকৃষ্ণকে অবতার বানাচ্ছে তাকে নিয়ে কত কথা হচ্ছে। সেই দিনকার পুরাতত্ত্ব পরিষদের ভবনে আমরা একটা দেখেছিলাম কম বেশি করে একটা ছোটখাটো তাড়াতাড়ি করে একটা প্রতিবাদ সভা। স্বাভাবিক, এখানে ধুতি পরা লোক, এখানে বহির্বাস পরা লোক, এখানে জামা প্যান্ট পরা ছেলে মেয়ে, হ্যাঁ, তারা সব ছিলেন। আমি যখন বলেছিলাম, একজন স্বপন আচার্য বলে এক ভদ্রলোক উঠে আমাদের বৈষ্ণবীয় ধারাকে ছোট করবার জন্য যথেষ্ট চেষ্টা করি। স্বাভাবিক কারণে সময়টা এতটাই নিয়ে নিলেন, আমরা আর কাউকে দিতে বলতে পারলাম না শান্তিবাবু ছাড়া, কারণ ইতিহাসটা শান্তিবাবু জানে। আমরা নববিধা ভক্তি জানি, কিন্তু আমরা নবদ্বীপের ইতিহাসটা সেইভাবে জানি না। আমরা ভজন জানি, আমরা গুটিকা ভজন জানি, আমরা ওই রহনিকুঞ্জের যে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননের মঞ্জরি আনুগত্যের ভজন আমরা জানি, আমরা ইতিহাস জানি। তাই যেহেতু ইতিহাস জানি না, সেহেতু আমাদের ইতিহাসটা জানতে হয়। তো সেই কারণে যখন বলতে গেলাম, পাশে দাঁড়িয়ে রইলাম, তবু তিনি বক্তব্য ছাড়লেন না। তিনি বৈষ্ণবদের অর্থাৎ তিলকমালা করা যারা লোক, তাদেরকে অপদস্থ করার চেষ্টা করলেন বুদ্ধিদীপ্তভাবে। যেমন বৃন্দাবনের আমার রাধাকুণ্ডের বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ নাকি বৈষ্ণব পদ, তো তিনি একটা অলঙ্কার দিতে হলে আমরা যেমন বলি মাননীয় সভাপতি প্রভুপাদ প্রেম কুমার গোস্বামী, তার চরণে ভুলুণ্ঠিত প্রণাম, যেমন অদ্বৈততা বললেন। কিন্তু তিনি হলে এত সুন্দর ব্যঞ্জনা দেবেন 8 মিনিট ধরে, ও আমি জীবনেও পারব না। অর্থাৎ তার ভাষার ব্যঞ্জনা আছে, তিনি দিতে পারেন। যিনি স্বপন আচার্য, তিনি বুদ্ধিদীপ্তভাবে কৌশলে আমাদেরকে আঘাত করে চলে গেলেন। স্বাভাবিক কারণেই মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এখন যদি আমি নিমন্ত্রণ করেছি, আমারই বাড়িতে এসে যদি কেউ আমার নিন্দা করে, সেটা তো সহ্য করা যায় না। আমি সেদিন বলেছিলাম, আজকে এই কারণের জন্য নবদ্বীপের রামকৃষ্ণ মিশনের বাড়াবাড়ি হয়ে গেল, আর চৈতন্য অন্তরালে চলে গেল। এটা নিয়ে পুরাণাতলায় নানাভাবে নানা রকমভাবে প্রকাশ হয়েছে। পরম ভাগবত পূজনীয় শিক্ষক গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়, তিনি একটা ভিডিও ছাড়লেন, তার মধ্যে লিখলেন, এই বললেন
কোনো গোস্বামী কিছু করেনি, কোনো বাবাজি কিছু করেনি, গোস্বামী কিছু করেনি, এই লুচি খেয়েছে, মালপোয়া খেয়েছে বলবে। তা আমি তখন তার উত্তরে প্রকাশ্যে তার নাম নিয়ে বলেছিলাম যে আপনি যদি এত কিছু পারেন তা আপনি কি করলেন বসে বসে? শুধু পেনশনগুলো নিলেন, পাঠ করতে গেলেন, প্রত্যেকটা পাঠের মধ্যে বৈষ্ণব সমাজ, গোস্বামী সমাজ, তথাকথিত ভাবধারাকে আঘাত করবার জন্য। এটি কি কোনো কথা? আমি প্রকাশ্যে নাম নিয়ে বলেছি। আমি এখন অনেক সাহসী হয়ে গিয়েছি। দীনকৃষ্ণ চৈতন্য চরিতামৃত ভুল মিথ্যা এত কিছু বলার পর তার শাস্তি হলো। তা আমি কেন, যারা ওই ললাটে তিলক দিয়ে হাফাতা গেঞ্জি পরে চিৎকার করে করে ইউটিউবে জনপ্রিয়তা বাড়ানোর জন্য এত কিছু বলতে পারে, আমি কেন নাম নিতে পারি? যিনি বাহ্যকৃত্য করছেন তার লজ্জা নেই, আর আমি বাহ্যকৃত্য দর্শন করবো এটা আমার লজ্জা। সুতরাং আমি নাম করে করে বলব। সুতরাং পুরাতত্ত্ব পরিষদে নাম করে বলেছিলাম যে গোরাচাঁদ ভট্টাচার্য তিনি সব করতে পারেন। আমার লাইভ হচ্ছে না কি রেকর্ডিং হচ্ছে জানি না, ছাড়বে নিশ্চয়। আমি এখন নাম করে বলব, কারণ আমাদের সময় এসেছে। আমাদের আগে ওই বড় বড় আন্দোলনে গিয়ে হবে না। আমাদের আশেপাশে যে ছোট ছাট গাছগুলো আছে, যারা ভাগবতকে আশ্রয় করে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার জন্য তুমি আমাকে বলেছিলেন একদিন তোমরা কর্পোরেট গোস্বামী। আমি বললাম হ্যাঁ গো, আমরা পেটের দায়িত্ব করি, তোমার মতো তো পেনশন পাই না। সুতরাং যারা পেনশন পান তারা সর্বধর্ম সমন্বয় করতে পারে, যারা পেনশন পান তারা প্রতিবাদ করতে পারে, আর যারা আমরা মহাপ্রভুর চরণে বসে তিলক করে মালা করে তার চরণ তলে বসে আমরা ভজন কিনা জানি না, ভক্তি কিনা জানি না, তবু দিনান্তে 2-4 বার 10 বার তাকে নিয়ে সারাদিন কম বেশি কেটে যায়। আমরা নাকি পেটের দায়ে এসেছি। এই ধরনের যে আগাছাগুলো আগে আমাদের পাশ থেকে সরাতে হবে, না হলে আমাদের উৎসাহে ঘাটতি হচ্ছে। বারবার যখন এইরকম আঘাত আসছে, হ্যাঁ, বাবাজিরা এসিতে চলে, গোস্বামীরা এসিতে বসে। আমি তার উত্তরে বলেছিলাম, তখন গাছ ছিল, পাড়া ছিল, এই তীব্র প্রমোটারি আগে গরম হয়নি, 49 ডিগ্রি গরম তখন ছিল না। এখন যদি সেই সময়কার লোক এই সময় বসবাস করত, তারা বুঝতে পারত যে কি করে এক এক রাত্রি এক এক বৃক্ষতলে বাস করা যায়। বৃক্ষ তো নেই, তা বৃক্ষ যদি না থাকে বৃক্ষতলে বাস করবেন কি করে? বৃক্ষ নেই, জল কলুষিত হচ্ছে, আমার শান্তি, বনস্পতির শান্তি, জলকে শান্তিতে থাকতে দাও, বনস্পতিকে শান্তিতে থাকতে দাও। আজকে কি হচ্ছে বলুন তো? শুধু কেউ কাউকে ছোট বড় না করে আত্মবিশ্লেষণের সময় এসেছে। ভালোই লাগে খবরের কাগজে যখন লেখে মহাসচিব কিশোর গোস্বামী বললেন এবারে নামদাপত্র খুব ভালো, না আমার তো খুবই ভালো, কিন্তু এটা ক্ষণিকের, ক্ষণস্থায়ী। গরম জলে বুদবুদের মতো, গরম জলে যেমন বুদবুদ ওঠে, ফট করে ওঠে, আবার নিভে যায়। আমাদের আন্দোলনগুলো কিন্তু হচ্ছে গরম জলে বুদবুদ, করতে হবে করতে হবে করতে হবে, করতে করতে কেউ করতে পারছে না। একজন করতে যাবে, তার পেছনে 3 জন লেগে গেলেন তার সমালোচনা করতে। কি ভালোটা করলেন তা নিয়ে আলোচনা নেই, কোনটা খারাপ হলো চিৎকার করতে করতে বেরিয়ে গেল। এইভাবে কি আন্দোলন হবে? রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে কি দেখা যায় যে সিনেমাটা নিয়ে কথা হলো লহ গৌরাঙ্গ, তার মধ্যে আনন্দবাজারের কি কি পোর্ট্রেটটা কি বলে ওটাকে, ওই যে ফেসবুকে যে দেখা চ্যানেলগুলো কি পোডিয়াম না কি বলে, যাই হোক ওইটার মধ্যে দেখাচ্ছে যে মায়াপুরকে এস্টাবলিশ করা হয়েছে। স্বাভাবিক কারণে নবদ্বীপের বেশ কয়েকজন সংগঠক তারা তিলকমালা করেন না, স্বাভাবিক তারা দেখেছেন একটা সোজা আন্দোলনের পথ আছে, তারা ঝাঁপিয়ে পড়েছে। কম বেশি ফোন করেছেন, আমরাও গিয়েছি। স্বাভাবিক মহাপ্রভুর নামে আন্দোলন হচ্ছে, মুড়ি ঘুগনি কাঁচা লঙ্কা দিয়ে খেতে খেতে মহাপ্রভুর কথা বলছে, তারা তাদের ধর্মেই বলছেন। আমি আর সুদীপ প্রভু গিয়েছিলাম, গিয়ে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বললাম হচ্ছে, চিৎকার হচ্ছে, আবার হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। তারপরে যখন ওই ভদ্রলোককে ফোন করা হতো, যিনি পরিচালক, আমার বক্তব্য যদি একটু বড় করেই বলছি, কারণ এখানে তো উঠে যাওয়ার ব্যাপার নেই, শুনেছি প্রসাদ দেবে,
খাবো যখন তো কিছু খেতেই যাই, খেতে খাই, যাই হোক। তো সেই জন্য বেদনার কথা, হাসির ছলে বলছি বটে, হাসির কথা নয়। আমরা শুধু হেরে যাচ্ছি, আমাদের জয় নাই। কখন কোথায় জয় যে পাবো শুধুই খুঁজে বেড়াই। কোথায় আছে আমার পরম দয়াল গৌরীকা। সেই জন্য সিনেমার পরিচালক না, যিনি টাকা পয়সা দেন তাকে কি বলে? প্রডিউসার, প্রযোজক, মানে যিনি টাকা পয়সা, তার হাতেই ক্ষমতা। আমি টাকা দেবো, আমি যা বলবো তাই ভাবে চলবে। তা আমি যখন বললাম যে আপনি যে এটা হইটা তুলে দিলেন, কি হলো? বললো দেখুন, আমি কথা দিলাম আপনাদেরকে, আমি তো সিনেমা করতে বসেছি, আমি ব্যবসা করতে বসেছি, সুতরাং আমি নবদ্বীপ দিলে যদি আমার বেশি লোক সিনেমা দেখে তাহলে আমার কোনো সমস্যা নেই। সুতরাং আমি বুঝেছি, পালস স্পিড দেখেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কি বলে, মায়াপুর হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এখন সেটা আপনি মনেই করতে পারেন। আপনি এটাও মনে করতে পারেন আপনার বাড়ির ছাদে মহাপ্রভু জন্ম নিয়েছিল, তাতে আমার কোনো আপত্তি নেই। বাট আপনি প্রকাশ্যে বলতে পারেন না, কারণ ভক্তি রত্নাকর ছাড়া কোথাও মায়াপুরের নাম নেই। আর একটা আমাদের ভুল হয়ে গেল, আমাদের পেছনে রামচন্দ্রপুর, যেখানে আমরা জন্মস্থানে যাই। এই শ্রী মায়াপুর করার পর পরবর্তীকালে এটাকে প্রাচীন মায়াপুর বলে আবার এস্টাবলিশ করা হয়। রামচন্দ্রপুর থাকলে কোনো অসুবিধা ছিল না, আমি যেটুকুনি আলোচনা করে বুঝলাম এত। তো তাকে বলার পর তিনি বললেন, না, আমি মহাপ্রভুর আবির্ভাব স্থল কিছু দেখাবো না, বাল্যকাল দেখাবো, সেখানে শুধু নবদ্বীপই বলা হবে, মায়াপুরের নাম উল্লেখ থাকবে না। আমি অন রেকর্ড করে দিলাম, সেটা শুনিয়ে দিলাম, কম বেশি মাইকে শোনায়নি। তো যাই হোক, সেটা মিটল। কিন্তু এইভাবে কতদিন লাথি খাওয়া যায় বলুন তো? আজকে এ সিনেমা করবে, হুমড়ি খেয়ে গিয়ে পড়বো। কাল ও বায়োস্কোপ করবে, হুমড়ি খেয়ে গিয়ে পড়বো। কাল আমরা তত্ত্ব, বিত্ত, লীলা, তস্ময়ী এইসব নিয়ে মত্ত থাকতে থাকতে আমাদের আন্দোলনের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর কত লাথি সহ্য করবে? এর একটা পার্মানেন্ট সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। আমরা যে বসেছি, স্বাভাবিক অদ্বৈততার বয়স হচ্ছে, সদাহরিতা খুবই ছোটেন, কিন্তু পেরে ওঠেন না সবসময়। তারপরে যারা আমার সিদ্ধ বকুলের যিনি দাদা এসছেন, আমার গৌরবিহারে আমি গিয়েছিলাম দর্শন করতে, প্রণব বাবাজি মহারাজরা যারা এসছেন, হ্যাঁ, তারাও যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু বয়সের ভাগটা তো আছে। আমার ছেলে যতটা দৌড়তে পারবে, আমি এই 50 বছর নিয়ে ততটা দৌড়তে পারবো না, এটা স্বাভাবিক। কিন্তু দৌড়তে না পারি, সবাই কিন্তু দৌড়োয় না, প্লেনের মতো ছোট, কিন্তু প্লেনকে কন্ট্রোল করে ঘরে বসে কিছু লোক আছে যারা র্যাডারের মাধ্যমে প্লেনটাকে কন্ট্রোল করে। তো আমরা আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা নীলাচলের মহামহিমায় বিকশিত নীলাচল বাগানের বিশ্বনাথ দাস বর্ণী থেকে একটু একটু করে শিখেছি, হ্যাঁ, নিকুঞ্জ কাননে প্রকাশিত পুষ্প, প্রস্ফুটিত পুষ্প। সেই জন্য আপনাদের এই যে অর্থাৎ কি বলে, অর্থাৎ আমাদের অভিভাবক, আপনারা আমাদের অভিভাবক, এইটা আমাদের প্রয়োজন। দণ্ডবোধ থাকবে, একে অপরকে দেখে দণ্ডবোধ করবো, সব থাকবে, কিন্তু আপনারা তো বয়োজ্যেষ্ঠ, আপনারা অভিভাবক রূপে একটু এই ব্যাপারগুলো নিয়ে যখন আমরা ফোন করব, তখন আপনারা একটুখানি আমাদের সহযোগিতা করুন। বিশ্বাস করুন, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, খুব দুঃখ। এই সিনেমাটাকে কেন্দ্র করে রাস্তায় নামতে গিয়ে, ওই এনজিওগুলোর সঙ্গে মিটিং করতে গিয়ে দেখলাম যে নবদ্বীপের লোক গৌরাঙ্গিনীর সঙ্গে বেরোবে। ওই যে গৌরাঙ্গিনী পুজো হয়, মহাপ্রভুর ওপর আবেগ তাদের একটুকু নেই। বড় শ্যামা, মেজ শ্যামা, তেগুড়িপাড়ার লোক জানে না মহাপ্রভু মন্দির কোনটা। কি করলাম? আসলাম,
মালা করলাম, প্রসাদ পেলাম, মোচা দিয়ে, পনির দিয়ে, কি করলাম? জীবনটা কি হলো? শিষ্য করলাম। মহাপ্রভুর জন্য কি করলাম বলুন তো? সত্যি তো কিচ্ছু করতে পারতো মহাপ্রভুর জন্য। ভালো লাগে, পত্রিকায় নাম বেরোলে ভালো লাগে, মাইক্রোফোন হাতে নিয়ে ভালো লাগে, সত্যি কিচ্ছু করতে পারছি না আমরা। আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ভূমিকাগুলো এখনো দানা দানা বেঁধে রয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে, সেগুলোকে সরিয়ে দিতে হবে। আমরা সবাই মহাপ্রভু ভক্ত। একের পাশে শূন্য থাকলে 10, তার পাশে শূন্য থাকলে 100, তার পাশে শূন্য থাকলে 1000, তার পাশে শূন্য থাকলে 10,000, তার পাশে শূন্য থাকলে 1 লাখ। শূন্যগুলো মারামারি করছে। আমি শূন্য, রাধাবিনোদ শূন্যকে বলছি আমি তোর থেকে বড়, ও বলছে ও বড়। করতে করতে এক বলছে ভাই তোমরা মারামারি করো, আমি শুনলাম। তখন আমরা একের পাশে চরণ চেপে গিয়ে ধরলাম, ও এক, তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি যদি আমাদের ছেড়ে যাও আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, তুমি থাকবে। আমি বলদেব পন্ডিত নিত্যানন্দ বংশ, আরে নিতাইকে আগে অস্তিত্ব রাখতে হবে, তবে তবে নিত্যানন্দ বংশ। আজকে নিতাইয়ের যদি অস্তিত্ব সাধারণ মানুষের মতো সেপটিক হয়ে মারা গিয়েছে বলে দেয় মাইকে, নিত্যানন্দ বংশ ধুয়ে কি জল খাবো আমি? জানেন কত দুর্ভাগ্য? নবদ্বীপের 3টে লোক একটা সিএন বাংলা চ্যানেলে বাইক দিয়েছে। আমি একদিন হঠাৎ করে ওই রাতের বেলা দেখতে দেখতে দেখি মহাপ্রভুর মৃত্যু রহস্য। সঙ্গে সঙ্গে তো টিপ দিলাম। বই মেলায় বই কিনতে গিয়ে বললাম, দাদা মহাপ্রভুর মরা নিয়ে কোনো বই আছে? দেন না। জোরে জোরে বলেছি, সিরাজুল ইসলামকে বলছিলাম মহাপ্রভুর মরা নিয়ে কোনো বই থাকলে একটু দেন তো আমাকে। আমি সিএন বাংলাকে ফোন করে বললাম, তোমরা যে মৃত্যুটা দেখালে, কি দেখালে? শান্তিরঞ্জন দেব তিনি বললেন হার্ট অ্যাটাকে মারা গেছে। মৃত্যুঞ্জয় মণ্ডল নবদ্বীপের কি জানো, বিশাল জ্ঞান বৃক্ষের মধ্যে ঠুকরে খাওয়া কাঠ বিড়াল, যিনি বলছেন মহাপ্রভু পায়ে সেপটিক হয়ে মারা গিয়েছে। সেই সময় ডাক্তারটা বলছিল আমায় বলতে, আপনার সময় আপনি বলবেন সেপটিক হয়ে মারা গেছে। তার মানে গরিব কম্পাসটা উনি করেছেন, ওনার বাবা করেছেন, 14 পুরুষ করেছে। নবদ্বীপের প্রগতি পরিষদ বা এই জাতীয় কিছু, কি নাম যেন ভদ্রলোকের, সুব্রত ভাই, তিনি বললেন মহাপ্রভু অ্যাবসকন হয়ে গিয়েছে, অর্থাৎ মহাপ্রভু পলাতক। মহাপ্রভু পলাতক হয়ে মারা গেছে। দাদা আমারগুলো একটু শুনুন, হ্যাঁ এই হঠাৎ একটু শুনুন কি হচ্ছে, সবটা তো জানানো সম্ভব হচ্ছে না। তো তখন 3 জনে 3 রকম বলল। তা আমি তাদেরকে বললাম যে আমি মনে করি আমার বাবা এখনো মারা যায়, আমার পিতৃদেব, আমার শ্রীগুরুদেব, তার দেহটা চলে গিয়েছে, তিনি বেঁচে রয়েছে। তাহলে আমার ভাবনায় আঘাত দেওয়া তুমি কে? মহাপ্রভু যখন গম্ভীর লীলা করলেন, মহাপ্রভুর 48 বছরের ভাবনাটাকে 2টি ভাগে ভাগ করা হল। 24 নবদ্বীপ, 24 নীলাচল থেকে শুরু হল। তার মধ্যে 2টো 12 বছরের, একটা 12 বছরে নিত্যানন্দ যে গুগল ম্যাপ তৈরি করে দিলেন বৃন্দাবনে যুগল ভজনের ক্ষেত্রে, সেইটাকে প্রস্তুত করলেন দাক্ষিণাত্যে। ওখান থেকে যখন মহাপ্রভু ঘুরে এসে পরবর্তীকালে কাশী হয়ে বৃন্দাবন গিয়ে বৃন্দাবনকে সমৃদ্ধ করে মহাপ্রভু কাম ব্যাক করলেন নীলাচল। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। তাহলে যখন মহাপ্রভু করে দিলেন, কারা এর সেতু হিসেবে কাজ করলো? 6 গোসাই, যাদের ভজন ধারায় ওনাদের পোশাক। সেই 6 গোস্বামী কে দায়ভার পরবর্তীকালে তারা নেন। মহাপ্রভু বৃন্দাবন রাধাকুণ্ডের সমস্ত ভাব এবং যুগল ভজন, আগে গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সিঙ্গেল বিগ্রহ ছিল, আপনি দেখতেই পাবেন। পরবর্তীকালে রাধারানী যুগল বিগ্রহটা পাশে বসানো হয়েছে, সেটা দাক্ষিণাত্য থেকে মহাপ্রভু এসেছেন এবং নিত্যানন্দ প্রভু আগে দাক্ষিণাত্যে গিয়ে এই যুগল ভজনটা ধরে এসেছে, দেখে এসেছে। তা যাই হোক, অত ব্যাখ্যা
দেখা যাচ্ছে না। তা মহাপ্রভু এইবার শেষ যে 12 বৎসর আসলেন, মহাপ্রভু কী জন্য এসেছিলেন? আমরা লোকে বিশ্বাস করে না, সাধারণ মানুষ, সমাজ সংস্কারক রামমোহন বিদ্যাসাগরের চৈতন্য তাদের ভাষা। তো তখন কি করলেন? মহাপ্রভু অ্যাবসকন হয়ে গিয়েছিল, অর্থাৎ পলাতক। যিনি 48 বৎসর পার করবেন, অর্থাৎ 40 থেকে এই 38 থেকে যিনি গম্ভীরায় তিনি প্রবেশ করে রামানন্দের সঙ্গে এবং স্বরূপ দামোদরের সঙ্গে যিনি তার নির্যাসটা মধুর লীলার ভাবনাটা প্রকাশ করলেন, তিনি কি জন্য এসেছিলেন? বলে তিনি এসেছিলেন নবদ্বীপে সব কে কি খাবে, জাত পাত এসব দূর করতেছেন না। আমরা যারা অনুভব করি তারা জানি, কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন প্রেমে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজেতে নইল পুরো, কি কইব না পাইয়া ও ভাবিয়া দেখিনি মনে, শ্রীরাধার স্বরূপ তিনি এ বাসনা পূর্ণ কভু নয়। রাধার ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি নদিয়াতে করে। তাহলে রাধার ভাবটা তিনি, প্রভু তুমি নবদ্বীপে 12 বছর কাটিয়ে 24 বছর কাটিয়ে গেলেন, তাহলে তুমি এটা অনুভব করবে কখন? বলে আমি সমস্ত কর্মকাণ্ডটা সম্পূর্ণ করে আমি যখন শেষ 12 বৎসর আমি কমপ্লিট করলাম। কৃষ্ণদাস কবিরাজ তার কলমে চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের কত নম্বর ওটা বলতো রবিরায় দ্বিতীয় পরিচ্ছেদে, মধ্যখণ্ডের 2য় পরিচ্ছেদে গম্ভীরা লীলাটা সূত্রাকারে বলে বৃন্দাবনের বৈষ্ণব ইয়াং বৈষ্ণব সমাজ তারা মহাপ্রভুকে, আরে কৃষ্ণদাস কবিরাজকে বললেন